to Sports Live presented by Pro Sensitive White Plus Toothpaste. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে পিসিবি, বিসিবি ও আইসিসির বৈঠক। তবে ইতিবাচক আলোচনা হয়েছে ধারণা করছে সংশ্লিষ্টরা। ত্রিপাক্ষিক বৈঠকে বাংলাদেশকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। সেই সাথে আইসিসিতে ভারতের একচেটিয়া আধিপত্য কমানো থেকে শুরু করে পাকিস্তান বোর্ড রেভিনিউ শেয়ারিংয়ের আরও বড় অংশ দাবি করেছে বলছে পাকিস্তানি গণমাধ্যম। প্রেক্ষাপট সবার জানা। নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশের ম্যাচ সরানোর দাবি উপেক্ষা করে টাইগারদের বিশ্বকাপ থেকে সরিয়ে দেয় আইসিসি। এরপর বেঁকে বসে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় দেশটির সরকার। পাকিস্তানের এমন সিদ্ধান্তে বড় ধাক্কা খায় আইসিসি। ভারত পাকিস্তান ম্যাচ না হলে $250 বিলিয়ন ক্ষতির মুখে পড়তে পারে বিশ্বকাপ। তাই তো পাকিস্তানের মন গলাতে মরিয়া এখন ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। তবে যে বিসিবিকে নিয়ে দ্বন্দ্বের শুরু তাদের ছাড়া কি আলোচনা হয়? তাই তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে রোববার দেশটিতে পৌঁছায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। লাহোরের বিমানবন্দরে তাকে বরণ করেন পিসিবির প্রধান নির্বাহী সালমান নাসির। হোটেলে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবির সদর দপ্তরে যান আমিনুল ইসলাম, যেখানে পিসিবি চেয়ারম্যান মোহসেন নাকভির সাথে প্রথমে হয় তার বৈঠক। দুই বোর্ড প্রধান আইসিসির সাথে আলোচ্য বিষয় ঠিক করে নেন সভাতে। পিসিবি জানায় বুলবুল পাকিস্তানকে নাকি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে সমর্থন দেবার জন্য। সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছায় আইসিসির প্রতিনিধি দল। আইসিসির হয়ে কথা বলতে লাহোরে যান সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ও আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা। রাত 10টায় শুরু হয় ত্রিপক্ষীয় বৈঠক। প্রায় 4.5 ঘন্টার এই সভায় কি আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে জানায়নি কোনো পক্ষ। তবে পাকিস্তান গণমাধ্যম বলছে বাংলাদেশকে অন্যায়ভাবে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় দুঃখ প্রকাশ করতে বলা হয়েছে আইসিসিকে। সেই সাথে বাংলাদেশকে যেন শতভাগ পার্টিসিপেশন মানি এবং কোনো আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয় সেটিও আলোচনা করা হয়েছে সভাতে। ভবিষ্যতে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বহুজাতিক ইভেন্টের হোস্ট হিসেবে বিবেচনা করতে হবে বাংলাদেশকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মোহসেন নাকভি আইসিসিতে ভারতের কর্তৃত্ব কমানোর দাবি তোলেন। সেই সাথে আইসিসির বাৎসরিক আর্থিক বরাদ্দে পাকিস্তানের টাকা বাড়ানোর কথা বলা হয়েছে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের কথাও। সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে রাখতে হবে ভারত পাকিস্তান ম্যাচ। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের সাথে হাত না মেলানোর যে অসৌজন্যতা দেখিয়েছে সেটাও পরিহার করতে বলা হয়েছে। পাকিস্তান সফরে দেশটির বসন্ত উৎসবে অংশ নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। লাহোরে ঘুড়ি ওড়াতে দেখা গেছে তাকে। রাতে পাকিস্তান ছেড়েছেন বিসিবি বস। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মোহসেন নাকভি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক দেবব্রত মুখার্জি। চলে যেতে চাই সরাসরি তার কাছে। দেবদা, বিশ্বকাপ বয়কটের যে সিদ্ধান্তটা নিয়েছে বিসিবি, এটা কি আসলে সিদ্ধান্তটা সাহসী সিদ্ধান্ত আমরা বলতে পারি, নাকি এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়েছে তারা? আমি প্রথমে একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ বয়কট করেনি। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চেয়েছে, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত খেলতে চেয়েছে নির্দিষ্ট একটা দেশে, ইন্ডিয়াতে। আমরা মনে করেছি, আমাদের ক্রিকেট বোর্ড এবং সরকার মনে করেছে যে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার ঝুঁকি আছে, তাই আমরা ওখানে খেলতে চাইনি, আমরা শ্রীলঙ্কায় খেলতে চেয়েছি। ফলে এটা বয়কট না, আমরা বিশ্বকাপকে সম্মান করে আমরা এটা একটা সাহসী কাজ করেছি। এবং শুধু সাহসী না, ওই মুহূর্তের কথা যদি আপনি বিবেচনা করেন, এটা তাহলে একটা প্রয়োজনীয় পদক্ষেপ ছিল, কারণ আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা ছিল। খেলোয়াড়দের হয়তো নিরাপত্তা কর্তৃপক্ষ দিতে পারে, আমাদের দর্শকের নিরাপত্তা আছে, সাংবাদিকরা যাবেন, কর্মকর্তারা যাবেন। ফলে এটা আসলে শতভাগ সঠিক একটা সিদ্ধান্ত। শুধু সাহসী বা আত্মঘাতী এইভাবে ব্যাখ্যা না করে আমি বলবো যে শতভাগ সঠিক সিদ্ধান্ত ছিল এটা। পিসিবির সঙ্গে আইসিসির যে বৈঠক, এই বৈঠকে বিসিবি সভাপতির ইনক্লুড হওয়া, এই বিষয়টা আসলে বিশ্ব ক্রিকেটে নতুন সমীকরণ তৈরি করলো কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখেন, আমরা
যখন ২০০৮ সালের পর থেকে বিগ থ্রি মডেল কাজ করছিল আইসিসিতে, তারপরে সেটা না থাকলেও এখন কার্যত আইসিসি সম্প্রতি ভারতীয় একজন সিনিয়র সাংবাদিক শারদা উগ্রা উনিই বলেছেন যে আইসিসি দুবাই অফিস হয়ে গেছে ইন্ডিয়ার। এটা আসলে এটাকে একটা ধাক্কা দেওয়া দরকার ছিল। তো আমরা কাজটা করেছি যে আমাদের জন্য নিরাপত্তার জন্য আমরা বিশ্বকাপে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি করে জানিয়েছি। পরে জিনিসটা পাকিস্তান আমাদের পাশে দাঁড়িয়েছে এবং যখন পাকিস্তান আইসিসি নেগোসিয়েশন শুরু হলো, তখন আমিনুল ইসলাম বুলবুলকে যে এখানে ডাকা হলো যে আপনার উপস্থিতি ছাড়া এই নেগোসিয়েশনটা হবে না। এইটা কিন্তু প্রুভ করে যে আমরা আমাদের যে বিশ্বকাপ খেলতে না যাওয়াটা এটা আসলে বিশ্ব ক্রিকেটের জন্য বড় একটা ব্লো ছিল। এবং বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়ার যে আধিপত্য এইটাতে একটা ধাক্কা লাগছে বাংলাদেশের এই সিদ্ধান্তটাতে। সেইটা অন্তত আমরা বলতে পারি যে এটা আসলেই নতুন একটা সমীকরণ তৈরি করছে এবং এখন পাকিস্তান অন্তত প্রুভ করতে পারতেছে যে না ওকে আমিও তোমরা সবাইকে কথা শোনাতে পারতে এতদিন, ওকে আমিও একটা দেশ অন্তত আছে যাদেররা আমার কথায় একটা সিদ্ধান্ত নিতে পারে, তাদের ভালো মন্দ আমি দেখতে পারি, তার সঙ্গে আমার সেই সম্পর্ক আছে। মানে এটা চেক অ্যান্ড ব্যালেন্সের একটা দুয়ার তৈরি করে দিল। একদমই তাই দাদা। ভারতীয় সাবেক ক্রিকেটার এবং যারা ভারতীয় গণমাধ্যম রয়েছে তারা কিন্তু আসলে বলছিল বাংলাদেশ বিশ্বকাপে না খেলার কারণে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে, কিন্তু এখন তো চিত্রটা একদমই উল্টো হয়ে গেছে, কারণ আইসিসির পক্ষ থেকে বিভিন্ন রকমের লোভনীয় প্রস্তাব আসা শুরু হয়েছে। যেমনটা আমরা বলতে পারি যে বিশ্বকাপে না খেলেও অংশগ্রহণ ফিটা বাংলাদেশকে দেওয়ার জন্য তারা রাজি হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটা আসলে পাকিস্তান ভারতের ম্যাচটা মাঠে গড়ানোর জন্যই কি করা হয়েছে, নাকি সত্যিকার অর্থে এটার বাস্তবায়ন হতে পারে? না, এখন এখন পাকিস্তান এটা খুব ভালো করে বোঝে যে ১৫ তারিখের ম্যাচকে সামনে রেখে আইসিসি যদি কোনো কথা দেয় সেই কথা থেকে পরে সরে আসতে পারে। কিন্তু এইজন্য পাকিস্তান একটা পিসিবির তরফ থেকে একটা জিনিস গতকালকের মিটিং এ বলা হয়েছে বলে আমরা শুনেছি যে এটা একটা এনডিএ করতে হবে। এখানে যা, যা আলোচনা হবে এখানে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করতে হবে যেখানে ইন্ডিয়া সই করবে, আইসিসি সই করবে, বাংলাদেশ সই করবে, পাকিস্তান সই করবে। মানে এই জিনিসটা থেকে সরে আসার কোনো সুযোগ নেই। যদি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের পরে আইসিসি তার কথা থেকে সরে আসতে চায় সেটা সুযোগ নাই। আর আপনি যেটা বলছিলেন যে শুধু ইন্ডিয়ান গণমাধ্যম না, বাংলাদেশেও একটা বৃহৎ অংশের লোক বলছিলেন যে বিশ্বকাপ না খেলতে গেলে বাংলাদেশে বিশ্বকাপ বা বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাবে। কারণ বাংলাদেশ আইসিসি থেকে অনেক টাকা পায়। এখানে এই ধরনের ইনফিনিটি কমপ্লেক্সে আমাদেরকে আসলে কখনো প্রতিবাদ করতে দেয় না। ১ম কথা হচ্ছে যে বিশ্বকাপ খেলতে না গেলে আইসিসির কোনো অধিকার নাই বাংলাদেশের পরবর্তীতে রাজস্বতে হাত দেওয়ার। ফলে সেটা আমাদের আরেকটা চ্যাপ্টার। আমরা নিজেরাই দুটোকে এক করে এবং ইন্ডিয়ানরা দুটোকে এক করে নিজেদেরকে ভয় দিচ্ছিলাম। এখন আল্টিমেটলি যেটা হলো যে আমরা দেখছিলাম যে বিশ্বকাপ খেলতে না গেলে কিছু লস তো আছেই। একটা তো আছে যে আমরা বিশ্বকাপ খেললাম না। এই দুঃখটা তো থাকবে। এইটা তো আসলে যতই যাই বলি খেলোয়াড়দের দুঃখ আছে, দর্শকের দুঃখ আছে, ওটা পূরণ সম্ভব না। কিন্তু যদি আর্থিকভাবে দেখেন তাহলে কিন্তু বিশ্বকাপ না খেলে বরং আমাদের লাভ হচ্ছে। আবার আমি এইভাবে বলতে চাই না মানে ওনাদের কাউন্টার হিসাবে এটা বলা সম্ভব। যে বিশ্বকাপ খেললে আমরা কি পেতাম? শুধু পার্টিসিপেশন মানিটা পেতাম। আমরা তো সম্ভবত চ্যাম্পিয়ন হতাম না। তো ফলে পার্টিসিপেশন মানিটা পাচ্ছি। এবং আমাদেরকে একটা কম্পেনসেশন মানি দেওয়ার আলোচনাও পিসিবি করেছে। সেটাতেও আইসিসি মোটামুটি একমত হয়েছে। মানে ওখানেই টাকাটা বাড়ছে। এরপরে বাংলাদেশকে একটা গ্লোবাল ইভেন্ট দেওয়া হবে। সেটা সম্ভবত ২০২৮ আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ। এরপরে একটা এশিয়া কাপ দেওয়ার কথা চলছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে পিসিবি এবং ইন্ডিয়া মোটামুটি একমত হচ্ছে যে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট আগে যেটা খুব হতো ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রতি বছর অল্টারনেট ভেন্যুতে ঢাকা, কখনো ইন্ডিয়াতে, কখনো পাকিস্তানে এরকম চলতে থাকবে। মানে এটা কিন্তু প্রতি ২ বছর বাদে আমাদের রাজস্বে একটা বিরাট প্রভাব ফেলবে। মানে আল্টিমেটলি আপনি যদি দেখেন সব ভুলে যান। ভুলে গিয়ে যদি দেখেন এই পুরো ঘটনাটায় আমরা ফিনান্সিয়ালি প্রায় ৩ গুণ লাভ হচ্ছে আমাদের। এবং আমাদের ক্রিকেট বেনিফিট পাচ্ছে। এবং ওই যে ইন্ডিয়ার যে সফরগুলো আছে অমুক অমুক এগুলো নিশ্চিত করার কথা এই এনডিএ তে থাকবে। যদি সবকিছু ঠিকঠাক মতো চলে, যদি পাকিস্তানকে ১৫ তারিখ মাঠে পেতে হয় তাহলে এগুলোতে সই করেই তাদের নামতে হবে। তাছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সেটা বোঝানোর জন্যই মহসিন নাকবি বুলবুলকে ওখানে নিয়ে গেছেন। নতুবা বুলবুলকে অনায়াসে এটা ভার্চুয়ালি কানেক্ট করা যেত। আজকের দিনে তো এটা কোনো ঘটনা না। কিন্তু তার গুরুত্বটা বোঝানোর জন্য উনি বুলবুলকে নিজে রিসিভ করছেন গাদ্দাফির গেটে, তারপরে নিজে পাশের সিটে বসে কথা বলছেন
এবং নিজে বিমানবন্দরে এসে পৌঁছে দিয়ে গেছেন। মানে উনি আইসিসি কে এবং ইন্ডিয়াকে দেখাতে চাচ্ছেন যে বিসিবির গুরুত্ব হচ্ছে আমার কাছে এই জায়গায়। বিসিবির সঙ্গে কোন রকম এদিক ওদিক করলে আমাকে 15 তারিখ মাঠে তুমি পাচ্ছ না। এই ব্যাপারটা আমাদের জন্য শেষ পর্যন্ত সাপে বর হয়েছে। অবশ্যই সাপে বর হয়েছে। আর এটা না হলেও আমি বলতাম যে আমাদের ওই অবস্থানটা ঠিক ছিল। একদমই তাই, ঠিক একদমই ঠিক বলেছেন। শেষ প্রশ্ন দাদা আপনার কাছে, এই যে শেষ সময়ে এসে সরকারের একটা সিদ্ধান্তের অপেক্ষায় আসলে বিসিবি, সবুজ সংকেত আসার কোনো সম্ভাবনা কি রয়েছে? পিসিবির কথা বলছেন সম্ভবত। এখন তো আসলে দুপাশ থেকে দুটো গ্রিন সিগন্যাল লাগবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই জিনিসটা মহসিন নাকভি আজকে রাতে বা কালকে সকালে শাহবাজ শরীফের সঙ্গে দেখা করবেন টোটাল ব্যাপারটা নিয়ে। কারণ এইটা তো আসলে পাকিস্তান ইন্ডিয়ার সব ব্যাপারগুলো তো আসলে শেষ পর্যন্ত পলিটিক্স এর সর্বোচ্চ পর্যায়ে টাচ করে। ওদের সীমান্ত সমস্যা, বেলুচিস্তান সমস্যা মিলায় এইটার সঙ্গে শাহবাজ শরীফ সরাসরি ইনভলভ হয়ে গেছিলেন এবং ঘোষণাটা কিন্তু ওনার মুখ থেকে আসছিল যে আমরা 15 তারিখ খেলবো না। ফলে ওনাকে আবার জানানোর একটা ব্যাপার আছে, ওনার সম্মতি নেওয়ার ব্যাপার আছে যে এই প্যাকেজ আমরা আইসিসির কাছ থেকে আদায় করতে পারছি, এখন আমরা তাহলে ম্যাচ খেলতে চাই। উনি সম্মতি দেবেন না, উনি সম্মতি না দিলে তো আর নাকভি সাহেব তো একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীও পাকিস্তানের। ফলে প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া তো উনি এই মিটিং এ বসেন নাই। ফলে ওখানকার সম্মতিটা পাওয়া যাবে। আবার আইসিসির দিকে যিনি গতকালকে লিড করছেন মিটিংটায়, উসমান খাজা ভাইস চেয়ারম্যান। দেখেন এই পুরো ব্যাপারটা যতক্ষণ চেয়ারম্যান জয় শাহ সিনে ছিলেন ততক্ষণ কিন্তু সলভ হয় নাই। পরে আইসিসির আমাদের ভেতরের খবর বলে যে আইসিসির অন্যান্য বোর্ড মেম্বারই বলছে যে জয় শাহ সিনে থাকলে ভারত পাকিস্তান প্রবলেম সলভ হবে না। ফলে এখানে আসলে উসমান খাজা অনেকটাই চেয়ারম্যানের রোলই প্লে করতেছেন। একই সঙ্গে সিইও ছিলেন সংযোগ গুপ্ত, উনিও এই মিটিং এ ছিলেন। ফলে দুপাশ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার কোনো সমস্যা না। এটা দুপাশ থেকে এইটুকু জেনেই মিটিংটা করা হয়েছে যে হ্যাঁ, যার যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা অ্যাকসেপ্ট করবে। দাদা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। হোপফুলি আবারও ভবিষ্যতে আপনার সঙ্গে কথা হবে। অনেক ধন্যবাদ। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের কোনো যৌক্তিকতা দেখছেন না সৌরভ গাঙ্গুলি। বিশ্বকাপে প্রতিটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। এদিকে সময়ের ব্যবধানে এখন পিসিবির ভেতরেই বইছে ভিন্ন সুর। গুঞ্জন রয়েছে ভারত পাকিস্তান ম্যাচের পক্ষে রয়েছেন বোর্ডের অধিকাংশ কর্তারা। চলতি টি-20 বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের দাবির পর থেকেই আইসিসির সাথে সম্পর্কের বরফ জমে বিসিবির। শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো সরানোর কথা জানালেও শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে যায় টাইগাররা। এমন সংকটে বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান। খোদ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে পিসিবি প্রধান মহসিন নাকভি ঘোষণা দেন 15 ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান, যদিও দেশটির সব ম্যাচই হওয়ার কথা নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়। পাকিস্তানের এমন সিদ্ধান্তে এবার চটেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার সাফ কথা, ভেন্যু যখন শ্রীলঙ্কায় তখন বয়কটের কোনো মানেই হয় না। এতে বিশ্বকাপ থেকে পিছিয়ে আসার কি দরকার? ওরা তো শ্রীলঙ্কাতেই খেলবে। আমি অবাক যে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্বকাপে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। তবে পিসিবির ভেতরেই এখন বইছে ভিন্ন সুর। গুঞ্জন আছে চেয়ারম্যান মহসিন নাকভি অনড় থাকলেও বোর্ডের অন্য কর্মকর্তারা ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার পক্ষে। তাদের মতে মাঠের লড়াইয়ে রাজনৈতিক সিদ্ধান্তের বলি হওয়া ঠিক হবে না। ক্রিকেট যখন রাজনীতির বাউন্সারের কুপকাত, তখন কোটি ভক্তের নজর এখন কলম্বোর দিকে। মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরের এই অস্থিরতা বিশ্বকাপের উত্তেজনাকে নিয়ে গেছে অন্য এক মাত্রায়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এবারে টি-20 বিশ্বকাপের খবর। দিনের দ্বিতীয় ম্যাচে ওমানকে 8 উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল জিম্বাবুয়ে। ওমানের দেয়া 104 রানের লক্ষ্য 39 বল হাতে রেখেই টপকে যায় রোডেশিয়ানরা। কলম্বোয় টস হেরে ব্যাট করতে নেমে 27 রানে 5 উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওমান। 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি প্রথম 5 ব্যাটারের কেউই। বিপর্যয়ে হাল ধরেন সুফিয়ান মেহমুদ আর বিনায়ক শুক্লা। সুফিয়ানের ব্যাট থেকে আসে 39 বলে 25, শুক্লা সাজঘরে ফেরেন
ফেরেন 21 বলে 28 রান করে। 96 রানে 9 উইকেট হারানো ওমানের ইনিংস শেষ হয় 103 রানে। 3টে করে উইকেট নেন রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি এবং ব্র্যাড ইভান্স। জবাবে 30 রানে 2 উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। তবে ব্রায়ান বেনেট ও ব্র্যান্ডন টেইলরের 76 রানের জুটি দলকে পৌঁছে দেয় জয়ের বন্দরে। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।